আমরা কখনো ভাবিনি যে আমাদের ঘাড়ে হিজবুত তাহরির নিঃশ্বাস ফেলেছিল, আমাদের ঘাড়ে জামাতিরা নিঃশ্বাস ফেলেছিল, এইটা চিন্তা করে একবার আইসা নেই। আমরা ওই একবার আইসা নেই এই লাইনটা আমরা কখনো শুনতে পাইনি। ব্যর্থতার জায়গা আমাদের ওইখানে। তো এরা তো আমাদের অল দা টাইম আমাদেরকে এইভাবে দেখেছিল যে ক্ষমতায় আসলে ছাত্রলীগকে মেরে ফেলবে, খুন করে ফেলবে, পড়তে দিবে না, এই করতে দিবে না। কিন্তু আমরা কি আরেকটা ফোকাস থেকে দূরে সরে যাচ্ছি? ফোকাসটা কোন জায়গাতে? দেখেন, মূলত এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যানে এবং একটি ছকে এই পুরো ঘটনাটা ঘটেছে। ইন্টারন্যাশনাল প্লেয়াররা ব্যবহার করেছে সেই সব শক্তিদেরকে যারা মুক্তিযুদ্ধের উপর একটা ঘৃণা পোষণ করত। তাহলে আমি তিনটা পোর্শনে ভাগ করি। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং তার শক্তি মিত্রসমূহ, আরেকটা হচ্ছে লোকাল কোলাবোরেটররা, এই লোকাল কোলাবোরেটররা বড় হয়েছে, বিকশিত হয়েছে। থার্ড অ্যাক্টর হচ্ছে ইন্টারন্যাশনাল শক্তিরা। এই ইন্টারন্যাশনাল শক্তির মধ্যে একটা হচ্ছে বড়সড় শক্তি, আমি বলে দিব আমেরিকা বা একই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন। ওরা বার্মা অ্যাক্ট করেছে 2022। আপনি বার্মা অ্যাক্টটা যদি পড়েন, যেটি 2022 সালে প্রকাশিত হয়েছে, ওদের সিনেটে পাস হয়েছে, সেই বার্মা অ্যাক্টটা 56 পাতার একটা আইন। সেই আইনের ভিতরে বলা আছে তারা বার্মাকে বাঁচানোর জন্য, সেখানে ডেমোক্রেসিকে রিস্টোর করবার জন্য তারা কি কি করবে। তারা এটাও বলেছে যে বার্মার যে তেল, গ্যাস, খনিজ সম্পদ আছে, খেয়াল করবেন, বার্মার তেল, গ্যাস, খনিজ সম্পদ আছে, এগুলোকেও আপনার রক্ষা করা প্রয়োজন, কারণ এইখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েই বার্মিজ আর্মি খুন খারাপি করছে। তো আপনার সেনা প্রধানকে নিয়ে শেখ হাসিনার বিবৃতি আতঙ্কে গুমহারাম উপদেষ্টাদের, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন। বিস্তারিত মূল বিবৃতি যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অতি দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারের সাথে থাকুন। তো আমরা তথ্যগুলো এক করে শুনে আসি। সবাই সংগঠিত হয়েছে। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনাকে। আমরা তাহলে আজকে খুব ঘটনাবহুল, আমি বলবো যে কালো অধ্যায়ের একটি দিন, সেইটা দিয়ে শুরু করব। জুলাই সনদ, ইউনূসের জুলাই সনদ, যার মধ্যে দিয়ে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। প্রথমেই আমি নিজ মজুমদার আপনার কাছে যাব। আপনি যে টি শার্টটি পরে আছেন সেখানে আমি দেখতে পাচ্ছি জুলাই লেখা। এর নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটি আপনার মুখ থেকেই শুনবো। আপনি নিশ্চয়ই, জানি না পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, আই এম নট কোয়াইট শিওর, যেখানে লেখা আছে জুলাই। আসলে এই পুরো মিথ্যে, এই মিথ্যের উপরে ভর করে যে মাসটাকে মহিমান্বিত করবার চেষ্টা করা হচ্ছে। কাল আজকে যেন কে লিখলো, আজকে 476তম জুলাই, জুলাই আর কাটছে না। তো এই জুলাই পুরো মাসটাই হচ্ছে মিথ্যে ভরা। এই জুলাইটা হচ্ছে প্রতারণার মাস। এই জুলাইটা হচ্ছে কিছু মৌলবাদী, জঙ্গি, টোকাই, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, ষড়যন্ত্রকারীদের মাস। অগাস্টেরও কয়েকটা দিন রয়েছে সেখানে। ফলে মোটা দাগে এই জুলাইকেই আমরা আসলে অভিহিত করি, যেহেতু জুলাই সনদ, জুলাই অমুক, জুলাই তমুক, জুলাই যোদ্ধা, এ নানানভাবে মহিমান্বিত করবার চেষ্টা করা হচ্ছে কিছু জঙ্গিকে। তো এইটা ধরেন আমরা যখন একটা বিষয়কে সামনে নিয়ে আসি, কোনো ইস্যুসকে সামনে ধরেন মান্থ বা এই ধরনের ট্যাগিং, এটা যেমন একদিকে, এটার পেছনের ইতিহাসগুলো আবার ভিন্ন। আমরা যখনই বলছি যে এটি একটি মিথ্যের মাস, এটি একটি প্রতারণার মাস, আমার মনে হয় না যে আজকে এই 5ই অগাস্টের পরে আজকে এই পর্যায়ে এসে এটা নিয়ে কারো কোনো ধরনের মতো দ্বৈততা থাকার কথা আর কি। আমার কথা আপনি বাদই দেন, আমার তো ধরেন একটা সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে। আমি যদি আপনাকে শুধু বলি যে এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে যে ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, এই এখন যিনি ক্ষমতা দখল করেছে ইউনূস, সেই ইউনূস যখন আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনে পরিচয় করিয়ে দিল এবং এটাও বললো যে এটি একটি মেটিকুলাস প্ল্যান এবং এই মেটিকুলাস প্ল্যানের প্রধান প্রবক্তা হচ্ছে মাহফুজ আলম। সেই মাহফুজ আলম কদিন আগে বলেছে জুলাই আসলে কোনো ধরনের কেউ এইসব আহতর কথা বাদ, এগুলো কিছুই হয় নাই, এটা একটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল, রেজিম চেঞ্জ হয়েছে, সোজা সাপটা এইটাই। সুতরাং এরপরে তো আর আমাদের কোনো কিছু বলার থাকে না, যেখানে পরিষ্কারভাবে কেউ বলছে মেটিকুলাস প্ল্যান, এই অসাংবিধানিক সরকারের প্রধান এবং তাদের প্রধান মাস্টারমাইন্ড বলছে এটি একটি রেজিম চেঞ্জ অপারেশন ছিল। ফলে যেখানে রেজিম চেঞ্জ হয়েছে, যেখানে একটি নির্বাচিত সরকারকে হটানোর জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, সেই মাসটা আমার কাছে মিথ্যে। এই মিথ্যে বলেই আমি আমার টি শার্টে বলেছি জুলাই। যদিও এই জুলাইয়ের প্রবক্তা বা এই কথাটার প্রবক্তা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের থেকেই আসলে মূলত। ফলে আমরা অনুসারী হিসেবে এটা কি সঠিক বলে আমরা মনে করেছি। অনেক ধন্যবাদ। আমি সাদ্দাম হোসেন আপনার কাছে যেতে চাই। জুলাই সনদে আমরা দেখলাম যে বাংলাদেশে 52টি রাজনৈতিক নিবন্ধিত দল আছে, কিন্তু সেখানে 16টির মতো দলকে আমরা উপস্থিত হতে দেখেছি এবং সারাদিন ধরে একটা জুলাই যোদ্ধাদের সাথে ইউনূস বাহিনীর একটা মারামারির নাটক দেখেছি আমরা, সুপার ফ্লপ একটি নাটক। এসব কিছু মিলে আপনার বক্তব্য? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে যদি আমাদের নির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য কিংবা আমাদের দৃষ্টিভঙ্গিও দেখি, তাহলে দেখুন যে বাংলাদেশে
বর্তমানে আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে কোন ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধন দেওয়া হয়েছে। ইচ্ছেমতো নিয়ম ভাঙা হয়েছে, নিয়ম করা হয়েছে, রাজনৈতিক দল উপহার দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে রাজনৈতিক দলকে, আউটসোর্সিং করেও রাজনৈতিক দলের অনেকের নিবন্ধন পেয়েছে। এরপরেও তাদের যে যে জাতীয় ঐক্যমত্য, তাদের যে একটা সনদ, সেটার মাধ্যমে যদি আপনি দেখেন যে আপনি নিজেই বলেন 52টি রাজনৈতিক দল, 52টি রাজনৈতিক দল সেখানে তাদের আজকে অংশগ্রহণ করেছে, 24টি রাজনৈতিক দল তারা সেখানে স্বাক্ষর করেছে। এবং এই স্বাক্ষরই কিন্তু একমাত্র ঘটনা না। এই স্বাক্ষরের মধ্যে আপনি দেখবেন যে তাদের এই মঞ্চস্থ করা জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়ে পড়া পুরোটাই কিন্তু এক ধরনের অনেককে জায়গা তারা নিজেরাই সেখানে দেখেছে। তাদের প্রচলিত যে সংজ্ঞা, তাদের যে পরিকাঠামো, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেখানেও কিন্তু তাদের সেখানে কোনো ঐক্যবদ্ধতার কোনো ছাপ, কোনো ধরনের জাতীয় দৃষ্টিভঙ্গি, কোনো ধরনের আইনানুগ মতামতের প্রতিফলন কোনো কিছু কিন্তু ঘটেনি। আর এই জুলাই সনদের আগে যদি আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় কথা যে আমাদের অন্তর্ভুক্তি, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে আপনি বাইরে রেখেছেন, রাজনৈতিক দলকে বাইরে রেখেছেন, জনগণকে আপনি বাইরে রেখেছেন। আওয়ামী লীগ 14 দল, শুধুমাত্র তা না, জাতীয় পার্টি রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা বিভিন্ন সময় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে, বিরোধী দলে থেকেছে, এবং এখনো যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, তারাও কিন্তু এটির কোনো অংশীদার নয়। তো এটি শুরু হওয়ার আগে আপনি অর্ধেক জনগোষ্ঠীর অধিক জনগোষ্ঠীকে বাইরে রেখেছেন, অর্ধেকের অধিক রাজনৈতিক দলকে আপনি বাইরে রেখেছেন, এবং বর্তমান সময়ে আপনি আসলে সবাইকে স্বাক্ষর প্রদান করতে সমর্থন হন। এবং যারা স্বাক্ষর করেছেন সেখানেও একটা আসলে অনৈক্য দিয়ে আসলে জুলাই সনদটি পড়া, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে আমাদের এটির গুরুত্ব কি আসলে। এর আগে আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সনদ যদি বলি যে আইনগত দৃষ্টিভঙ্গির বাদ দিয়েও, রাজনৈতিক সনদ 3 জোটের রূপরেখা বাংলাদেশে হয়েছে সামরিক স্বৈর শাসন বিরোধী আন্দোলনের সময়, যেখানে রাজনৈতিক গণতান্ত্রিক রূপান্তরের জন্য ভূমিকা রেখেছে। সেখানে কিন্তু ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগের নেতৃত্বাধীন আন্দোলন যারা করেছে, বিএনপি নেতৃত্বাধীন যারা আন্দোলন করেছে, এবং বামপন্থী সংগঠনগুলোর নেতৃত্বাধীন যারা আন্দোলন করেছে, সবাই কিন্তু সেটির অংশগ্রহণ করেছে। সেটি কিন্তু আইনগত সাংবিধানিক এটি নয়, এটি একটি পলিটিক্যাল প্রমিসের মতো তারা সেটি করছে 3 জোটের রূপরেখা। তো এবার যেটি হয়েছে সেটি তো আসলে সেটিরও কোনো ধরনের একটি ধারাবাহিকতা বা সেই মতামতের ধারে কাছেও কিন্তু তার থাকেন। তো সেদিক থেকে এটি আমাদের রাজনৈতিক যে শর্ত আছে সেই শর্তটিও কিন্তু আসলে গ্রহণ করেনি। আর যদি আপনি আইনগতভাবে এখানে আইনগত দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে বর্তমান সরকার অবৈধ, বর্তমান সরকার তো আমাদের গণতান্ত্রিক ম্যান্ডেট বা সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন, এই কোনটি অনুসরণ করি তো বর্তমান সরকার ক্ষমতায় নেই। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে জুলাই সনদের ভাষাটা যদি আপনি দেখেন যে ধরুন তারা অঙ্গীকারনামা 7 দফা লিখেছে, সেখানে 3 নাম্বার তারা বলেছে যে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই জুলাই সনদের কোনো বিষয় নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। অথচ কোনো বাংলাদেশের কোনো আইন, বাংলাদেশের কোনো চুক্তি, বাংলাদেশের যে কোনো ধরনের শাসনগত কাঠামোর কোনো বোঝাপড়া, সেটি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা এটি দেখার দায়িত্বই কি আদালতের। জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা কিন্তু আদালতের রয়েছে, এটি আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর একটি অংশ। তো সেদিক থেকে এটি কিন্তু আইনি ভাবেও কিন্তু এটি ভোপে থেকে না। আর এটি হচ্ছে যে এই যারা এটি করছে এটি কোনো আইনগত ম্যান্ডেট রয়েছে না রাজনৈতিক ম্যান্ডেট রয়েছে, সেটি তো প্রশ্নই আসে না। আরেকটি বিষয় হচ্ছে যে এটি বাংলাদেশের এটি গুরুত্ব কি, বাংলাদেশ রাজনীতিতে এটি গুরুত্ব কি, বাংলাদেশের রাজনীতিতে এটি কোনো গুরুত্ব নেই, বাংলাদেশের জনগণের এটি নিয়ে কোনো আগ্রহ নেই। আরেকটি হচ্ছে যে এটি আমাদের বরং বাংলাদেশের রাজনীতিতে সমস্যা কি নেই, অবশ্যই সমস্যা রয়েছে। আমাদের গণতান্ত্রিক পথ চলায় কি ত্রুটি বিচ্যুতি নেই, অবশ্যই তো আছে। বরং এটি বিভাজনকে আরো উৎসাহিত করেছে, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের যে জায়গা রয়েছে, ডেমোক্রেটিক ট্রানজিশনের যে বিষয় রয়েছে, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যে রাস্তা রয়েছে, সবকিছুকেই বরং এক ধরনের বিভাজনের রাজনীতিক আরো স্থায়ী রূপ দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন যে একটি সরকারি কোনো প্রতিলিপি বা একটি যখন ঐক্যমতের কথা বলা হয়, সেখানে ভাষার যে থাকে রাজনৈতিক ভাষ্য যেভাবে উঠে আসে, এটি কিন্তু না। এটি আপনি জামায়াতের লিফলেট, এনসিপির লিফলেট, বিএনপির সঙ্গে কিন্তু এই জাতীয় সনদের পার্থক্য আপনি করতে পারবেন না। এটা সাদা চোখে কেউ যদি দেখে, সে বাংলাদেশে আপনি বেশিরভাগ মানুষকে দেখাবেন, তারা হয়তো ভাববে যে এটি বিএনপির কোনো পাণ্ডুলিপি, জামায়াতের কোনো প্রচারণা পাত্র, কিংবা এনসিপির কারো এক ধরনের প্রেস কনফারেন্সে তুলে ধরা বক্তব্য। তো সেটি তো পার্থক্য করার সুযোগটি আসলে থাকছে না। এবং এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি যে এটি বাংলাদেশের মানুষের এটি নিয়ে কোনো ধরনের চাঞ্চল্য নেই, বরং বাংলাদেশের মানুষ এটি নিয়ে প্রথম ক্ষুব্ধ, বিরক্ত, কারণ এখানে জনগণের ওনারশিপকে আসলে অস্বীকার করা হয়েছে। জনগণের যে মালিকানার অনুভূতি রয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়ায় অনুভূতি আছে। আরেকটা হচ্ছে যে এই দখলদার সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তার এক ধরনের ডেমোক্রেসি ফোবিয়া রয়েছে, গণতন্ত্র নিয়ে তার ভীতি আছে। এটা আমরা 111-এর সময় দেখেছি, যে আপনি দেখবেন যে সে সময় তিনি বলেছেন যে তাকে যেন ক্ষমতায় যদি দেওয়া হয় তাহলে দীর্ঘ সময় যেন তাকে ক্ষমতায় দেওয়া হয়। তিনি দেশের বাইরে গিয়ে তিনি গণতন্ত্র, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন এসব ফেরি করে বেড়ান। এবং নারীর প্রসঙ্গটি যেহেতু আসলে, আপনি এই ঐক্যমত্য কমিশন গঠন করেছে, বাংলাদেশের 49-50 জনগোষ্ঠী নারী, কোনো প্রতিনিধিত্ব কিন্তু নাই, আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, সনাতন ধর্মাবলম্বী অপরাপর যারা রয়েছে, তাদের কোনো অংশগ্রহণ নেই। তো মূল যে কথা বলছিলাম, দেশের বাইরে তিনি এসব কথা ফেরি করে বেড়ান। আর লন্ডনে গিয়ে তিনি বলেন যে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষমতা নেই, মানুষ টাকার কাছে যায়, বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার বিষয়ে বোঝে না। নিউ ইয়র্কে গিয়ে তিনি বলে আসেন যে বাংলাদেশে তার 50 বছর ক্ষমতায় দেখতে চায়। তো তার এই ধরনের যে এক ধরনের গণতন্ত্র ভীতি রয়েছে, জনগণকে অসম্মান করা, জনগণের যে ডিগনিটি রয়েছে, যে এক ধরনের রাষ্ট্র নিয়ে বিচক্ষণতা রয়েছে, জনগণই যে সত্যিকারের নায়ক তিনি আসলে সেটি মনে করেন না। আমার কাছে মনে হয় যে তিনি একজন ক্ষমতা লোভী, প্রতিহিংসা পরায়ণ নার্সিসিস্ট,
আপনি যদি দেখেন যে তার বক্তব্য, সেখানে তিনি বলছেন যে পৃথিবীর জন্য এটি গুরুত্বপূর্ণ। এটি তো আসলে কারোর জন্যই গুরুত্বপূর্ণ নয়। তিনি যেটি করেছেন এটি এক টুকরো কাগজ, যেটি আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আবর্জনাতেও যার জায়গা হবে না। এবং এটির কোনো আইনি গুরুত্ব নেই, এটি কোনো রাজনৈতিক গুরুত্ব নেই, এটি বাংলাদেশের রাজনীতিকে কোনো পথ দেখাচ্ছে না, এটি নীতির কথা বলছে না, এটি অন্তর্ভুক্তির কথা বলছে না, এটি বাংলাদেশের মানুষের সমস্যার সমাধানের কথা বলছে না। এটি একজন ক্ষমতা লোভী, একজন ক্ষমতায় অন্ধ, যিনি আসলে রাষ্ট্রকে ঊর্ধ্বে নিজেকে মনে করেন, যিনি আসলে জনগণের ঊর্ধ্বে নিজেকে মনে করেন, যিনি আইনের শাসন, সংবিধান এসব আসলে ধারেন না। এবং যেটার প্রমাণ তিনি যখন আমরা গ্রামীণ ব্যাংকে তার পদ জোর করে ধরে নেওয়ার ঘটনা আমরা দেখেছি, এবং আমরা যখন দেখেছি যে তখন তিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে করার বিষয়ে তিনি বিজনেস করছেন, তিনি জনশক্তি রপ্তানির লাইসেন্স দিচ্ছেন, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি 26টা সরকারের প্রধান, তিনি ব্যবসা নিচ্ছেন, তিনি জনগণের উপর ট্যাক্সের টাকা বসিয়ে দিচ্ছেন আর নিজের করমুক্ত করছেন। তো এই ধরনের নির্লজ্জ একজন মানুষ আছে বাংলাদেশের জবরদখল করে ক্ষমতায় বসে আছে। এবং বাংলাদেশে, এবং এই যে জুলাই সনদ, এটি কিসের নিরাপত্তা দিবে বলুন? যে বাংলাদেশে সামরিক শহীদ শাসকেরা ক্ষমতা দখল করেছিল, পঞ্চদশ সংশোধন তো শেষ পর্যন্ত অবৈধই হয়েছে। সামরিক শহীদ শাসকেরা যা করেছে তাদের শাসন ক্ষমতা তো অবৈধ হয়েছে। কোন ইন্ডেমনিটি কি বঙ্গবন্ধুর খুনিদেরকে রক্ষা করতে পেরেছে? বাংলাদেশের মানুষ কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচারও কায়েম করেছে। অপরাধীদেরও সমস্ত ধরনের আইনি সুরক্ষা নিশ্চিত করে সেটি নিশ্চিত করা হয়েছে, বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়েছে। তো এই যে এটি করা হলো, এটি আমি মনে করি যে এক ধরনের প্রতারণা, এক ধরনের সততা, এক ধরনের ভণ্ডামি। এবং এটি আসলে আমি মনে করি যে বাংলাদেশের জনগণের সঙ্গে এক ধরনের তামাশা যদি বলি, এটি আসলে এক বাক্যে সেটি। অনেক ধন্যবাদ সাদ্দাম আপনাকে। আবারও আসবো আপনার কাছে। নিজুম ভাই, জুলাই সনদ আমার কাছে মনে হচ্ছে এমন একটা অস্ত্র যেটা দিয়ে তারা সংবিধানকে হত্যা করছে, এবং এই হত্যা করবার জন্য তারা 5 আগস্ট থেকে শুরু করেছে সেই পায়তারা, এবং সেই হত্যা প্রক্রিয়াটা তারা আজকে সম্পন্ন করলো। এবং তারা যে বইতে স্বাক্ষর করলো, সেই জুলাই সনদ নামক তথাকথিত এই বইটিতে স্বাক্ষর করে কি তারা প্রমাণ করলো না তারা রাষ্ট্রদ্রোহী? আমার তো মনে হয় সেই প্রমাণটাই স্বাক্ষর করেছে তারা। অনেক 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 ধন্যবাদ। আমি মনে হয় আপনাদেরকে এই আলোচনার শুরুটা করি একটু হচ্ছে একটা বিশেষ জায়গাতে দৃষ্টিপাতের মধ্য দিয়ে। আপনার সামনে যদি জুলাই সনদটা থাকে, বা যারা দর্শকরা দেখছেন, যেসব দর্শকরা দেখছেন তাদের হাতের কাছে যদি থাকে, আমি বলবো তাদেরকে 6 নাম্বার পাতাতে চলে যাওয়ার জন্য। আপনারা কি জানেন যে এই জুলাই সনদে গণতন্ত্র কথাটা কি উঠিয়ে দেওয়া হয়েছে? 6 নাম্বার পাতা, জি, 6 নাম্বার পাতাতে যদি যান তাহলে দেখবেন মূলনীতি সমূহ। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি ছিল জানেন? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদ। ঠিক আছে? এই মূলনীতি সমূহের মধ্যে গণতন্ত্র শব্দটা উঠিয়ে দিয়ে বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি। আমার এই কারণে হাসিটা এই কারণে লাগছে যে আপনার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই শব্দগুলো তারা নিয়েছে হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেই স্বাধীনতার ঘোষণাপত্র যেগুলোকে ভেঙে আসলে এই মূলনীতিগুলো হয়েছিল। কিন্তু গণতন্ত্র শব্দটাকে তারা বাদ দিয়ে দিয়েছে। এটাকে যেটা করেছে, আড়াল করে ফেলেছে। ধর্মীয় আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ, এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি আসলে ওই আইনি পয়েন্টগুলোকে আপনাকে এই কারণে বলছি যে বিশেষ কিছু জিনিস এখানে করেছে যেটা শুরুতে একটু নজর দেওয়া প্রয়োজন। সেকেন্ড ব্যাপারটা আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যদি 4 নাম্বার পেজে যান এই কথিত জুলাই সনদের, দেখবেন সেখানে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক বাংলাদেশী পরিচিত হইবেন, বিধানটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হইবে। অর্থাৎ এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশ হিসেবে পরিচিত হইবেন। তাহলে জাত, এই যে নৃতাত্ত্বিক ভাবে আমার যে পরিচয়টা, আমি যে বাঙালি, আমি কেন আপনাকে এই বাঙালি আর গণতন্ত্র এই দুইটা শব্দের ভেতরে ফোকাস করলাম জানেন? এই দুটাকে আমি বলি হচ্ছে লিটমাস, অর্থাৎ বা আপনি এটাকে এক ধরনের লাই ডিটেক্টর বলতে পারেন, যেই মেশিনে আপনি ঢুকিয়ে দিলে বুঝতে পারবেন যে আপনার চিন্তার প্যাটার্ন, অর্থাৎ আপনার যেই বাঙালি জাতিসত্তা, সেটির প্রতি কি প্রবল ঘৃণা, প্রবল ঘৃণা। হ্যাঁ, এই যে আপনার আমাদের ভূতপত্তি, আমার নৃতাত্ত্বিক পরিচয়, সেটিকে কমপ্লিটলি মুছে দেওয়া হলো, নাম্বার 1। নাম্বার 2 হলো যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমাদের লড়াই সংগ্রাম, সেটিকে এই সনদ থেকে পুরো মুছে দেওয়া হলো। আচ্ছা, এবার আমি আপনাকে একটু কন্ট্রাডিক্টরি ব্যাপারগুলো আপনাকে বলি। প্রথম ব্যাপার হচ্ছে, ফার্স্ট লিগাল যেই সিনারিওটা, সেটা হচ্ছে যে কারা এই জুলাই সনদ করছে। জুলাই সনদ করছে যাদের বাংলাদেশের যে সংবিধানটি রয়েছে, এই যেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, এই সংবিধান অনুযায়ী যাদের কোনো স্থান নেই। মাথায় রাখতে হবে। আমি সংবিধানের প্রশ্নটা কেন আনছি? আমি সংবিধানের প্রশ্নটা একটু ডিফারেন্টলি আনতাম যদি এরা শুরুতেই, অর্থাৎ 5 আগস্টেই বলতো যে আমরা বাংলাদেশের সংবিধান কিছুই মানি না, আমাদের নতুন সংবিধান অমুক, তখন আমার আলাপটা অন্যরকম হতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো
এরা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে। সংবিধানের অধীনে শপথ নেওয়ার মানে হচ্ছে যে আপনি সংবিধানকে সমুন্নত রাখবেন, নাম্বার 1। এই সংবিধান অনুযায়ী শপথ নিতে গিয়ে প্রথম দিনই তারা যে অন্যায়টা করেছে, জাতির জনকের ছবি এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গভবন থেকে। পরিষ্কারভাবে আমাদের সংবিধানে লেখা আছে যে জাতির জনকের প্রতিকৃতি কিভাবে থাকবে। সেই প্রসঙ্গ যদি আমি বাদও দেই, আমরা এই উৎপত্তিটা দেখি। তারা বারবার বলেছে যে আমরা 106 অনুচ্ছেদের মাধ্যমে ক্ষমতাতে এসেছি, আমাদেরকে আইনি বৈধতা দিয়েছে 106 অনুচ্ছেদ। পরবর্তী সময় আমরা জানতে পারলাম যে 106 অনুচ্ছেদ অনুযায়ী তাদের বৈধতা হয় না। এই কারণে হয় না কারণ 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে একটা রেফারেন্স চাইবেন, এমতো অবস্থায় কি করা যায়, তখন ফুল কোর্ট হিয়ারিং হবে। ফুল কোর্ট হিয়ারিং হওয়ার পরে তারা একটা অভিমত দেবেন। ওই অভিমত রাষ্ট্রের উপরে মান্যকারী নয়। এটা হচ্ছে একদিক। এবং পরবর্তী সময় আমরা সেনাবাহিনীর যেই প্রেস নোট আইএসপিআর এর জানতে পারলাম যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন। ফলে এবং ওইখানে যেই অপিনিয়নটা দেওয়া হয়েছে, যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়াছেন, যেহেতু তো বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই, তাহলে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম ক্রমান্বয়ে যে এই ইউনূসের এই সরকারটা বৈধ কোনো সরকার না, এটি ক্ষমতা দখলকারী। আচ্ছা, এখন কেউ যদি ক্ষমতা দখল করে সে কি আপনার সংবিধান পরিবর্তন করতে পারে? উত্তর হচ্ছে পারে না। আচ্ছা, ফলে আমাদের সংবিধানটা যদি এখনো পর্যন্ত বলবৎ থাকে তাহলে এই জুলাই সনদ টনদ এগুলোর কোনো অস্তিত্ব নাই। যা কিছু করা হচ্ছে গায়ের জোরে। জামাতের যে আইনজীবী আছে তার নাম হচ্ছে শিশির মনির, সে দুদিন আগে বলবো না, সপ্তাহ 3 আগে একটা থিওরি দিয়েছে নতুন করে। মাথায় রাখতে হবে যে জামাতিরা এই প্যাটার্নে কেন ভাবছে এটাও বোঝার প্রয়োজন আছে। থিওরিটা দিচ্ছে এইটা বলে, থিওরি দিচ্ছে, বইটা কোথায় রাখলাম, থিওরিটা দিচ্ছে এইটা বলে যে 106 অনুচ্ছেদে এই সরকার আশ্রয় চাইলে হবে না, এটা ভুল। তাহলে কোথায় আশ্রয় চাইতে হবে? শিশির মনির বলছে যে তাদেরকে আশ্রয় চাইতে হবে যে এই সরকার এসেছে জনগণের চরম অভিপ্রায় রূপে। এই যে থিওরিটা সে নিয়েছে প্রফেসর হ্যান্স কেলসেনের রেগুলেশনারি লিগ্যালিটি থিওরি থেকে। প্রফেসর হ্যান্স কেলসেন বলেছিলেন তার বইয়ে, যদি অনেকে জেনে থাকবে যে পিওর থিওরি অফ ল যেটাকে বলা হয়, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে। এই গ্রন্থের নাম হচ্ছে জেনারেল থিওরি অফ ল অ্যান্ড স্টেট। এই বইয়ের ভেতরেই পিওর লিগাল থিওরি এবং গ্র্যান্ড নর্ম থিওরি এই ইত্যাদি থিওরি দিয়েছে। যেই থিওরির ভিতরে বলা হয়েছে যে, সোজা বাংলাতে বলা হয়েছে যে একটা রাষ্ট্রে যদি কেউ ক্ষমতা দখল করবার পরে সে যদি নতুন আইন বানায় তাহলে সেই আইনকে তার ভাষাতে বলতে হবে গ্র্যান্ড নর্ম। এই গ্র্যান্ড নর্ম সবকিছুকে ডিকটেট করবে। তো ওদের ভাষাতে জুলাই সনদ হচ্ছে তাদের গ্র্যান্ড নর্ম, আর তাদের এই 5 তারিখের ঘটনাটা হচ্ছে তাদের বিপ্লব। এই তো হচ্ছে হ্যান্স কেলসেনের কথা। যদিও হ্যান্স কেলসেনের কথা জামাতিরা বলছে না, ওই নির্যাসটুকু আমাদেরকে শোনাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এর আগমন আমি বলেছিলাম যে এই সমস্ত থিওরি মিউরি এভরিথিং ইতিমধ্যে বাংলাদেশে শেষ হয়ে গেছে এই রায়টির মাধ্যমে। এটি হচ্ছে 5ম সংশোধনী রায়। কেমন? এই 5ম সংশোধনী রায়টা কি জিনিস একটু জাস্ট আমি একটু সময় নিচ্ছি যাতে লিগাল জিনিসগুলো বোঝে যারা দর্শকরা আছে। এই হচ্ছে সেই বিখ্যাত 5ম সংশোধনী। এটা হচ্ছে ওই দিন সংসদে যে যা বলেছে এই পুরোটা এই বইয়ের ভিতরে লিপিবদ্ধ আছে। এটা হচ্ছে সংসদের ধারা বিবরণী, আমি সেটিকে সংগ্রহ করেছি। ঠিক আছে, এইটার ভেতরেই 1979 সালে যখন জিয়াউর রহমান আপনার 77 সালে ক্ষমতা দখল করলো, হ্যাঁ না ভোট দিল, 110% ভোট পেলো, এরপরে ইলেকশন করলো, ইলেকশন করার পরে আওয়ামী লীগকে 8 টুকরা করে ফেললো, করে একটা কথিত সংসদে নিল, নেওয়ার পরে বঙ্গবন্ধুকে এবং জাতীয় 4 নেতাকে হত্যার বিচার করা যাবে না, এইটার ভিতরে ঢুকিয়েছে। দিস ইজ দ্য ওয়ান। এইখানে আপনি এই আলোচনাটা পড়লেই আপনি বুঝবেন কিভাবে ইন্ডেমনিটি অধ্যাদেশকে এই সংবিধানে ঢুকিয়ে ফেলা হয়েছিল। পরবর্তী সময় অর্থাৎ বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা থাকা অবস্থাতেই এই 5ম সংশোধনী দিয়ে আপনার এগুলাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। তাহলে ব্যাপারটা এইভাবে আমি একটু আপনাদেরকে দেখাই, দর্শকদের জন্য সুবিধা হবে। এইটা হচ্ছে আগের কালের জুলাই সনদ, অর্থাৎ মানে আমরা যদি জুলাই সনদকে ধরি হচ্ছে এইটা হচ্ছে জুলাই সনদকে বাতিল করার অস্ত্র। এখন এইটা হচ্ছে নতুন জুলাই সনদ, আর এই জায়গাটা এমটি আছে। এইটাও এক সময় আমার হাত এখানে আছে, এই হাতের জায়গাতে একদিন একটা রায় থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো মানে বাংলাদেশে এই নজিরটা আছে। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, এটা একটু মজার ব্যাপার আপনাকে আমি বুঝা রাখি। সেটা হচ্ছে আদালতের মধ্যে ওই জিয়াউর রহমান, তারপর খন্দকার মোশতাক এবং সায়েম, ওদের ক্ষমতা দখলকে বৈধ করার জন্য অনেক যুক্তি দেওয়া হয়েছিল। সেই যুক্তির ভিতরে আপনার এই হ্যান্স কেলসকে নিয়ে আসা হয়েছে, আপনার আসমা জিলানি নামে একটা মামলা হয়েছে, সেটাকে নিয়ে আসা হয়েছে।
আদালত তখন বলেছে মার্শাল ল নামে কোনো ল পৃথিবীতে নাই। হোয়াট ইজ মার্শাল ল? মার্শাল লটা আবার কি জিনিস? মার্শাল ল বলতে কিছু নাই। আর এখন যেটা আছে, ভবিষ্যতের বিচারপতিরা কি বলবে এখন তো আমি সেটা বলতে পারি না, তবে আমি নিশ্চিত সেখানে প্রাজ্ঞ বিচারপতিরা নতুন কোনো থিওরি দিবে এবং আমরা সেটার জন্য নিশ্চয়ই অপেক্ষা করবো। তো আপনাকে আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে আমি যেমন সাদ্দাম নোট অফ ডিসেন্টের কথা বলছে, কারা কারা ঐক্যমত্য করেছে, কতজন রাজনৈতিক দল এসছে, ও এটার একটা বিশ্লেষণ করেছে বা বলার চেষ্টা করেছে। আমি না ওই আলোচনাতে যাব না, এই কারণে যাব না, আপনি যদি আমাকে অবৈধভাবে ধরেন আঘাত করেন, অবৈধভাবে আমার বাড়ি দখল করেন, আমি না আপনার কাজটা অবৈধ, সোজা বাংলাতে এইটাই সত্যি। ওই অবৈধ আপনি কোন উপায়ে করেছেন, কোন স্টাইলে করেছেন, ওগুলা নিয়ে আমি কথা বলবো না। হ্যাঁ, বাট এটাও ঠিক যে ভবিষ্যতের জন্য, স্বার্থের জন্য ওগুলোতে বিশ্লেষণ হতেই হবে। বাট আমি আমার পার্সোনাল মতে শুধু ওই জায়গাতে স্টিক থাকবো যে এটি একটি অবৈধ, এটার কোনো সাংবিধানিক কোনো অস্তিত্ব নাই। 106 অনুচ্ছেদকে এটাতে হয় নাই, 106 অনুচ্ছেদের ওই ক্ষমতাও নাই। ফলে এই জুলাই সনদ, আমরা আইনের ভাষাতে এটিকে আমরা বলি ভয়েড অ্যাব ইনিশিও। এটা একটি ল্যাটিন টার্ম, এটির ইংরেজিটা বা বাংলাটা হচ্ছে শুরুতেই বাদ, মানে শুরুতেই তুমি বাতিল, ভয়েড অ্যাব ইনিশিও। তো এই হচ্ছে ঘটনা। এই জুলাই সনদের আসলে এদের কাছেই অস্তিত্ব আছে। এখন এই জুলাই সনদকে বাস্তবায়ন করবে কে? জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য পদ্ধতি কি? যদি ওরা পদ্ধতি করতে চায়, সংসদে যাবে, তাই তো? সংসদে যাবে, সংসদে গিয়ে বাস্তবায়ন করবে। এটা কে করবে বাস্তবায়ন? যেই দলটার বাংলাদেশে সমর্থক বা ভোট এখনো পর্যন্ত 40, আমি যদি ধরি 35 থেকে 42%, যেটি 5ই অগাস্টের পরে আরো বেড়েছে। আমি ধরে নিলাম যে আরো কম, আপনি কত কম বলতে চান? আমি একটা ন্যূনতম ধরলাম, 30% ভোট আছে আমাদের। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছি, একদম 12% আমি কমিয়ে দিলাম। আমি কোন ডাটা হিসেবে বলছি? আমার কাছে এখনো পর্যন্ত যেই ডাটাটা আছে সবগুলো ইলেকশনের, এই ডাটাটা দেখে আমি কিন্তু এই 42%-এর কথা বলছি, গড়ের কথা বলছি। তো 30% ভোটার বাংলাদেশের। নিচু ভাই সাউন্ড এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার ঠিক আছে। বাংলাদেশ আওয়ামী লীগের কোর 30% ভোটারকে আপনি বাইরে রেখে আপনি রাজনৈতিক আলোচনা করেন কার সাথে? নূরার সাথে আলোচনা করেন। নুরু আর রাশেদ এরা হচ্ছে একজন আরেকজনের, মানে নুরু সাপোর্ট দেয় রাশেদকে রাশেদ, মানে ওদের কোনো ভোটার আছে? ওরা ওয়ার্ড কমিশনার বাদ দেয়, অনেক পরে, ওদের তো কমিটি নাই। ওদের কমিটি, ওরা যে বিল্ডিং এ ওদের অফিস, ওই বিল্ডিং এর যদি ভাড়াটিয়া সমিতির ইলেকশন করে, ওরা তো মালিকও না, ওইখানকার ভাড়াটিয়া সমিতিও বাদ দিলাম। ওদের যদি একটা হয়, ওইখানে যদি একটা ইলেকশন হয় যে আপনার ধরেন যে কোনো ধরনের ইলেকশন, ওই কর্মচারী ইলেকশন হতে পারে, কাদের রুমে চেয়ার টেবিল বেশি সেটার ইলেকশনও যদি হয়, অর্থাৎ হচ্ছে যে কোনো টাইপের ইলেকশনও হারবে। তারা হচ্ছে এখন আমাদের সংবিধান পরিবর্তন করছে। তারপরে আর কারা কারা এসেছে আপনার, এমন দল, এদের নামও শুনি নাই, এনসিপি, যাদের কোনো রেজিস্ট্রেশনও নাই। আপনার ওই একটু মজা করে বলি, ওই মুফতি ইব্রাহিম, যাকে আমরা অ্যান্টারকোটিক হুজুর বলি, ওই অ্যান্টারকোটিক হুজুর একবার ওয়াজে বলেছিল, তোমার মোচ আর দাড়ি নাই, তুমি আর সুইচই নাই, তুমি আর মানুষই না। তো যার মোচ দাড়ি নাই তিনি তাকে সুইচবিহীন ব্যক্তি বলে অভিহিত করেছেন। তো আমি বলবো, তুমি জুলাই সনদ বানাইছো, তুমি আর সুইচই নাই, তুমি কি জুলাই সনদ করবা? এই হচ্ছে আমার বক্তব্য। তো সুইচবিহীন লোকজনদেরকে নিয়ে আর কি বলতে পারি? জি, অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, আমাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে যাই। এরকম যখন দেশের অবস্থা, তখন একজন ছাত্র নেতা হিসেবে বাংলাদেশের জনগণকে নিয়ে কিভাবে সংগঠিত হতে হবে? আমাদের তো সমাধানের দিকে যেতে হবে, এটাকে তার বাড়তে দেওয়া যায় না। কারণ তারা আমাদের সংবিধানকে আঘাত করেছে, করছিল এতদিন। আজকে তারা করেছে সে কালো অধ্যায়ের সূচনা তারা করেছে, যেভাবে হোক। সেটা হয়তো আইনের ভাষায় সেটা কোনো মূল্য নেই, সবই অবৈধ, অবৈধের হাত ধরে সবই অবৈধ। কিন্তু এই অবৈধদেরকে আমরা আর কতটুকু বাড়তে দিব? তাদের চিফ প্রসিকিউটর বলছে 1400 বার শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। তারা সেনাবাহিনীকে বন্দি করছে, তারা যা খুশি তাই করছে, মানে তারা এখন বাংলাদেশটাকে পুরোটাই গিলে ফেলছে। তো সেই জায়গায় একজন ছাত্র নেতা হিসেবে সারা বাংলাদেশকে এখন কি করে একত্রিত হবে, কি করে একত্রিত করবেন আপনি? অনেক দায়িত্ব। হ্যাঁ, ইতিমধ্যেই আমাদের এই জুলাই সনদকে ঘিরে খুবই চমৎকার আইনি পর্যালোচনা, আমাদের ঐতিহাসিক পর্যালোচনা এবং ভবিষ্যৎ সবকিছু আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন আমাদের প্রিয় একজন মানুষ নিজুম মজুমদার। খুবই অসাধারণভাবে তিনি আলোচনাটা করেছেন। তা আমরা যেটি মনে করি যে আজকে আমাদের এই আমাদের কাজটি কি, আমাদের দায়িত্বটি কি, বাংলাদেশের ছাত্র সমাজের দায়িত্বটি কি? আমাদের ছাত্র সমাজের অন্যতম মৌলিক হচ্ছে যে একটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আর একটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। আজকে এই জুলাই সনদ কিংবা এই 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপট সবকিছুই আসলে আমাদেরকে চ্যালেঞ্জের মুখে রেখেছে, মুখ থুবড়ে পড়েছে আমাদের দেশের গণতন্ত্র, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন, সবকিছুই, মানুষের মৌলিক অধিকার সবকিছুই।
তো যে কারণে আমাদের বাংলাদেশের জনগণের সামনে রাস্তা একটাই, সেটা হচ্ছে আন্দোলন করে এই দখলদারদেরকে হটিয়ে দেয়া। বাংলাদেশের জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিট হচ্ছে একমাত্র রাস্তা। তো সেটি সামনে রেখে আমাদের আসলে সংগঠিত হওয়ার প্রচেষ্টা আছে। আর আমি বারবার বলি যে আমাদের লড়াইটা দলীয় না, এটি আওয়ামী লীগের লড়াই, এটি ছাত্রলীগের লড়াই, সেটি নয়। এটি বাংলাদেশে আপনি যদি একটা স্থিতিশীল বাংলাদেশ চান, আপনি যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চান, আপনি যদি বাংলাদেশের অন্যতম এক ধরনের প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ চান, সেটি আপনার এই দখলদার সরকারকে বদলে দিয়ে একটা আমাদের নতুন ভাবে রাজনৈতিক পথযাত্রা আসলে তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে আপনি শেষ যে প্রসঙ্গটি আনলেন, সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এক ধরনের মুখ থুবড়ে পড়েছে, এটি বললে যথেষ্ট কম বলা হয়। কারণ আজকে যে প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত আসছে, এই প্রতিষ্ঠানগুলোর আঘাত আসার মাধ্যমে আসলে কোনো না কোনো ভাবে আমাদের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হয়, আমাদের স্বাধীনতাটিকে এক ধরনের সাইড লাইনে ফেলে দেওয়ার চেষ্টা আমরা দেখি। এবং আমাদের রাষ্ট্রীয় ভাব, সেটি জনসেবা হোক, সেটি বিচারিক স্বাধীনতা হোক, সেটি এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার জায়গা হোক, কিংবা নিখেত চাকরির বিষয় হোক, যে প্রতিষ্ঠানগুলোর উপর ভিত্তি করে একটা রাষ্ট্র, একটা সরকার, একটা সমাজ ব্যবস্থা চলে, সবগুলো প্রতিষ্ঠান কিন্তু সবকিছুই কিন্তু আসলে ভেঙে পড়ছে। এবং এর সবচেয়ে উদাহরণ আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনী যেটি নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয়, যেটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের এক ধরনের প্রতীক, আজকে কিন্তু সেই সংগঠনটিকে একটি বিতর্কের মুখে ফেলে দেওয়া হয়েছে। সেই এটির মাধ্যমে বিশেষ করে আইসিডি, যেটি সম্ভাবেই অবৈধ এবং যেটি আসলে মঞ্চস্থ করা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন, যেটি ন্যায়সঙ্গত ভাবে করা হয়েছিল। বাংলাদেশের মানুষের ঐতিহাসিক দায়, রাজনৈতিক দায়, আর্থিক দায় এবং আইনি দায়, এবং সেটিও সমস্ত ধরনের মানদণ্ড অক্ষুণ্ণ রেখে যেটি করা হয়েছিল, সেটি প্রতিশোধের অংশ হিসেবে আসলে এই কোর্টটি নতুন করে চালু করা হয়েছে। সেখানে যেমন রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী যিনি আইনগতভাবে এবং জনগণের ভোটে নির্বাচিত, তাকে যেমন টার্গেট করা হয়েছে, একই সঙ্গে কিন্তু আজকে সেনাবাহিনী যারা কর্মকর্তা রয়েছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত ছিলেন, তাদেরকেও কিন্তু আজকে এটির আওতায় নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ পুলিশকে আপনি দেখবেন ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের 90% পুলিশ থানা লুটে শিকার হয়েছে, অস্ত্র হয়েছে। এবং আপনার নিরাপত্তা কিভাবে দিবে? পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এটা আইনগতভাবে সরকার করে দিয়েছে ইনডেমনিটি দেওয়ার মাধ্যমে। ঠিক একইভাবে কিন্তু আজকে সেনাবাহিনীর নিজস্ব আইন, নিজস্ব কানুন, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো ধরনের অভাব, অভিযোগ, ত্রুটি বিচ্যুতি থাকলে সেটি কিন্তু সমাধান করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিতে না গিয়েও আজকে কিন্তু এই তাদের এই ক্যাঙ্গারু যে কোর্ট তারা স্থাপন করেছে, সেখানে সেনাবাহিনীর বিষয়টিকে নিয়ে এসে আমাদের সেনাবাহিনীকে আসলে আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করা, দুর্বল করে দেওয়া, সেটি কিন্তু হচ্ছে। এবং সেনাবাহিনীর যে দীর্ঘ ঐতিহ্য রয়েছে, সেটি কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, এবং যেটির মাধ্যমে আসলে ভবিষ্যতে ইতিমধ্যেই বাংলাদেশে যেটি হয়েছে, উগ্রবাদী রাজনীতির যে চর্চাটি বাংলাদেশে চলমান চলছে, এক ধরনের জঙ্গিবাদী রাজনীতিকে রাষ্ট্রীয় অবয়ব, সাংবিধানিক অবয়ব দেওয়া হচ্ছে, সেটি যেন বিনা চ্যালেঞ্জে চলতে পারে, সেটি যেন প্রোটেকশন পায়, এই জঙ্গিবাদ যেন এক ধরনের ইনকিউবেশন হাবের মতো করে বাংলাদেশে হতে পারে, সেই মঞ্চস্থটি আসলে বাংলাদেশে আসলে রচিত করা হচ্ছে। এবং বাংলাদেশকে আসলে এই আমাদের আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটা ঠিকানা হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, যে কারণে বাংলাদেশের সীমানা ইতিমধ্যেই বাংলাদেশের সীমানার ভেতরে অন্যান্য দেশের বিভিন্ন বেসরকারি বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বাংলাদেশের বন্দরগুলো আপনি দেখবেন যে কিভাবে আমাদের বন্দরের যে সার্বভৌমত্ব রয়েছে, স্বকীয়তা রয়েছে, অর্থনৈতিক যে সার্বভৌমত্ব রয়েছে, সেগুলোকে কিভাবে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে। তার মানে এই দখলদার সরকার কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের প্রতিবাদ অধিকার, এবং গোটা বাংলাদেশের মানুষের জীবনে যে স্বস্তিটুকু ছিল, সমৃদ্ধিটুকু ছিল, শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার যে গ্যারান্টিটুকু ছিল, নিরাপদে স্বাভাবিক মৃত্যুর যে গ্যারান্টি ছিল, আজকে কিন্তু সেটিও ধূলিসাৎ হয়ে গেছে, যেখানে এমনকি কবরের মৃতদেহ পর্যন্ত নিরাপত্তা দখলদার সরকার রাখতে পারছে না। তো এই অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষের সামনে একটি আসলে বিকল্প, সেটি হচ্ছে যে অব্যাহত আন্দোলন সংগ্রামের মাধ্যমে দখলদার সরকারের বিদায় ঘণ্টাটি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ একটা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলবে। আমাদের তরুণেরা গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের দাবিতে তারা আবারও গর্জে উঠবে, এবং বাংলাদেশের এবারে যে রাজনৈতিক আন্দোলনটি বাংলাদেশে তৈরি হবে, এবং এটি একই সঙ্গে সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, এবং একই সঙ্গে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা রয়েছে, যারা সুনাগরিকতার পরিচয় দিবেন, যারা প্রশাসনিকতা, আইনের শাসন, সাংবিধানিক প্রতি সম্মান রাখেন, আজকে যাদেরকে ত্রস্ত করে, যাদেরকে বোবা করে রাখা হয়েছে, মুখ বন্ধ করে রাখা হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের সকল মানুষ মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে কেন্দ্র করে আজকে একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলবে, এবং সেই ঐক্য গড়ে তোলার মাধ্যমে আপনাকে আমি এখানে আরেকটা সম্পূরক প্রশ্ন দিতে চাই। সেটি হচ্ছে যেখানে সবগুলো প্রতিষ্ঠানকে একেবারে পঙ্গু করে দেওয়া এবং অকার্যকর করে দেওয়া হয়েছে, সেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি সেটাও কি আরেকটি নয়? যে ছাত্রলীগ সবসময় কিন্তু ভাষা আন্দোলন ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে, 71-এর নেতৃত্ব দিয়েছে। ছাত্রলীগের যে ভূমিকা বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সাথে, ছাত্রলীগের মাধ্যমে যাতে তরুণরা সম্পৃক্ত হতে না পারে আবারও নতুন করে দেশের পক্ষে লড়াই করার জন্য, সেটা কি আরেকটি কারণ না? ছাত্রলীগকেও তো তা নিষিদ্ধ করার মধ্যে দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগ তো আজকে নিষিদ্ধ, আপনারা তো চাইলেও স্বাধীনভাবে বাংলাদেশের জনগণের জন্য কিছু করতেও পারছেন না। আমি একটু পরে আমি নিজে প্রশ্ন করবো ছাত্রলীগকে নিয়ে। দেখুন,
বাংলাদেশ ছাত্রলীগকে এই যারা এই দখলদার সরকার, অবৈধ সরকার, যারা নিজেরাই আসলে এক প্রকার নিষিদ্ধ কিংবা বেআইনি, তাদের নিষেধাজ্ঞার কোনো আইনগত বৈধতা, কোনো ধরনের রাজনৈতিক বৈধতা, নৈতিক বৈধতা আছে বলে আমি মনে করি না। যে কারণে তাদের এই নিষেধাজ্ঞা আসলে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে কোনো গুরুত্ব বহন করে না, বরং এটিতে তাদের এক ধরনের ফ্যাসিস্ট রাজনীতি, ফ্যাসিস্ট বন্দোবস্ত তারা যে চালু করেছে, সেটার একটি টেক্সট এক্সাম্পল হচ্ছে ছাত্রলীগকে এই তাদের তথাকথিত নিষিদ্ধ করা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা, নিষিদ্ধ করা, এগুলো হচ্ছে তারা যে সত্যিকার অর্থে ফ্যাসিস্ট রাজনীতি বাংলাদেশে পরিচিত করছে, বা তারা যে ন্যূনতম গণতন্ত্রের প্রতি সংবেদনশীল নয়, মানুষের অধিকারের প্রতি তারা যে ন্যূনতম সম্মানবোধটুকু নেই, এটি কিন্তু বরং তারই প্রমাণ। এটি আসলে তাদের আমি মনে করি যে তাদের চারিত্রিক সার্টিফিকেট, চারিত্রিক সনদ হচ্ছে যে এই নিষিদ্ধ করার দখল দেওয়ার মাধ্যমে আসলে তারা নিজেদের স্বরূপটি আসলে উন্মোচিত হচ্ছে। এবং বাংলাদেশ ছাত্রলীগকে দেখুন, আজকে বাংলাদেশ ছাত্রলীগ তাহলে সবকিছুই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত, নিষিদ্ধ করে দিচ্ছে। এই বাংলাদেশের পতাকা ডিজাইনের ছাত্রলীগ, পতাকাকে নিষিদ্ধ করে দিক। আমাদের জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত হওয়ার পেছনে বাংলাদেশ ছাত্রলীগের প্রস্তাবনা, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম সেটি রয়েছে, সেটিকে নিষিদ্ধ করেছে। আমাদের স্বাধীনতার ইশতেহার, এটি 3 মার্চ পাঠ করা হয়েছে, সেটি ছাত্রলীগের, সেটিকে নিষিদ্ধ করে দিক। ছেলেমেয়েরা ভবিষ্যতে যখন আমার ভাইয়ের রক্তে রাঙানো গাইতে গাইতে যাবে, সেটিও তো ছাত্রলীগের কারো না কারো লেখা, সেটি নিষিদ্ধ করে দেয়। আসলে তো বাংলাদেশ ছাত্রলীগ তো বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে বাংলাদেশ ছাত্রলীগ মিশে রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ তো বাংলাদেশের ইতিহাস, ভবিষ্যৎ, বর্তমান এবং আধুনিকতার সমন্বয় তো বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এবং এই নিষিদ্ধ করে আপনি অতীতে কি ছাত্রলীগকে দমিয়ে রাখতে পেরেছেন? দখলদার ইয়াহিয়াও পারেনি, দখলদার পারবে না। যে কারণে আজকে আমি যেটি মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ এই পরিবর্তিত বাস্তবতায়, এই চ্যালেঞ্জিং বাস্তবতায় বাংলাদেশ ছাত্রলীগ আরো বেশি সংগ্রামমুখর হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ আরো শক্তিশালী হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ আরো প্রাসঙ্গিক হচ্ছে। আজকে বাংলাদেশের রাজনীতিকে যখন এক ধরনের সম্পূর্ণভাবেই উগ্রবাদী রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য যেখানে নষ্ট করা হয়েছে, বাংলাদেশের প্রতিযোগিতা রাজনীতির পরিবেশটি নষ্ট করে বাংলাদেশের ছেলে মেয়েদের পছন্দ করার স্বাধীনতা যেখানে ক্ষুণ্ণ করা হয়েছে। এবং গত 14-15 মাস ধরে বাংলাদেশে দেখুন যে কিভাবে কোটি যে হয়েছে, কিভাবে চাঁদাবাজির ঘটনাগুলো কিভাবে ঘটেছে, সরকারি সুবিধা নেওয়ার ঘটনাগুলো কিভাবে ঘটেছে, সুপারিশগুলো কিভাবে করা হয়েছে। আমার তো মনে হয় যে সিলিকন ভ্যালিতে আপনি এমন কোন স্টার্টআপ প্রকল্প পাবেন না যেখানে রাতারাতি এইভাবে এত কোন ধরনের বিনিয়োগ ছাড়া এত ধরনের রাতারাতি শত কোটি টাকা হয়ে যায়, লাইসেন্সের মালিক হওয়া যায়, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বরাদ্দ পাওয়া যায়, এবং একজনের লাইফ স্টাইলে কি ধরনের পরিবর্তন আসছে, এটি কি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের কাছ থেকে আপনি আড়াল করতে পারবেন? মানুষ তো দেখছে যে আপনার এই বিত্ত বৈভবের পেছনে রহস্য কি। আপনি এত বড় বড় কথা বলছেন, আপনার এই নৈতিকতার ভিত্তি কি, আপনার কতটুকু সততা রয়েছে, আপনার নৈতিক ভিত্তি কতটুকু রয়েছে, আপনি গণতন্ত্রের প্রতি, আইনের শাসনের প্রতি কতটুকু দায়বদ্ধ, কিন্তু বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। এবং এই প্রজন্মই, আমি বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্মই এটির বিরুদ্ধে আসলে প্রতিরোধ গড়ে তুলবে। এবং যারা আজকে তরুণ প্রজন্মকে ব্যবহার করছে, এক হচ্ছে যে লাঠি রাজনীতি কায়েম করেছে, মানুষের মায়ের কোল খালি করে তারা নিজের এক একজন উপদেষ্টা হয়ে বসেছে, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, এবং বিচার করা যাবে না সেটা তারা ইন্টারমিটি দিয়ে নিজেরাই নিজেদেরকে দায়মুক্ত করেছে। তো যে কারণে আজকে বাংলাদেশ ছাত্রলীগ, আমি মনে করি যে আজকে আমাদের এই যে লড়াইটি রয়েছে, এটি আসলে গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এটি ক্ষমতায় যাওয়ার কোনো এক ধরনের দর কষাকষি সেটি নয়, এটা হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই। এটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই, যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনা সরকার যেটির সূচনা করেছিল, নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত, প্রত্যেকটি ঘটনাকে শাস্তির আওতায় নিয়ে আসা নিরপেক্ষভাবে। আমি বিশ্বাস করি যে সেই ধারাবাহিকতায় ভবিষ্যতে নতুন করে আবার পুনরুজ্জীবিত হবে, এবং সেটির মাধ্যমে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে, জনগণের নেতৃত্বে আবার একটি গণতান্ত্রিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত। এবং যারা অপরাধগুলো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, ফৌজদারি অপরাধ করেছে, আইনগত অপরাধ করেছে, এবং যেটির মাধ্যমে বিত্ত বিভব লুটপাটের অংশীদার রয়েছে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে তারা সবাই আইনানুগ প্রক্রিয়ার আওতায় আসবেন, এবং যার যা শাস্তি অবশ্যই সেটি ভবিষ্যতে নিশ্চিত করা হবে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন আপনি। আমি নিঝুম ভাইকে ছাত্রলীগের প্রসঙ্গেই জিজ্ঞেস করবো। দেখেন, শিক্ষার্থীদের যে তথাকথিত ইউনূস সাহেব বলেছেন ওনাকে শিক্ষার্থীরা নিয়োগ দিয়েছে, তো সেই শিক্ষার্থীদের নিয়োগপ্রাপ্ত ইউনূস, তার এই 14 মাসে আমরা দেখেছি ছাত্রলীগের বহু শিক্ষার্থী, তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত, তারা পড়াশোনা করতে পারেনি, তারা শিক্ষাঙ্গনে যেতে পারেনি, তারা পরীক্ষার হল থেকে একদম শারীরিক নির্যাতনের শিকার হয়ে তারপর কারাগারে গেছে। সেখানে ছাত্রলীগের নারী কর্মীও কিন্তু রেহাই পায়নি, এবং অত্যন্ত নৃশংসভাবে তার উপরে কিন্তু মব হামলা চালানো হয়েছে। এই যে পরীক্ষা হয়েছে, পরীক্ষার মধ্যে কত শিক্ষার্থী ছাত্রলীগের ঝরে পড়েছে যারা পরীক্ষা দিতে পারেনি। কারাগারে থেকেও কিছু শিক্ষার্থী কিন্তু পাশ করেছে তাদের অদম্য ইচ্ছার কারণে। এই যে একটা বড় মানবাধিকার লঙ্ঘন এখানে, এবং বিচারিতা, পাশাপাশি ছাত্রলীগকে যে কারণে নিষিদ্ধ করা হলো তার চেয়েও অধিক অপরাধের জন্য কিন্তু ইন্ডেমনিটি দিয়েছে জঙ্গিদেরকে, কিশোর টোকাইকে, সন্ত্রাসীদেরকে। এই যে বিষয়গুলো, আইনি ব্যাখ্যা তো আসলে কিছু নেই, অবৈধের কাছে তার আইনের কিছু নেই, কিন্তু পুরো বিষয়টাকে মানবাধিকার লঙ্ঘন, পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনার মানবাধিকার লঙ্ঘন বলতে প্রথমেই যদি আপনি নিষিদ্ধের প্রশ্নটা আসে, তাহলে এই পুরো ঘটনাটার ভেতরে তারা তাদেরকে নিয়েই আপনার আন্দোলন করেছে, যারা হচ্ছে যে 1971 সালে গণহত্যার দায়ে এবং পরবর্তী সময়ে বাংলাদেশের যেই সরকার, তারা
অগাস্টের 1 বা 2 তারিখে আপনার একটি অধ্যাদেশের মাধ্যমে এবং একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিমধ্যে জামাতকে নিষিদ্ধ করেছে। তারা একটি নিষিদ্ধ পার্টিকে নিয়েই আসলে আন্দোলনগুলো করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সেদিন আমি দেখলাম যে নিউ এজ পত্রিকার একজন সাংবাদিক আছে, নুরুল কবির মনে হয় ভদ্রকের নাম, আমি ওনার একটা প্রোগ্রাম দেখছিলাম। হি রাইটলি সেইড যে আপনি 71 সালে গণহত্যাকারী হিসেবে দুটো মানে অনেকগুলো রাজনৈতিক দল, অনেকগুলো সংঘের মধ্যে দুটো বড় অস্তিত্ব ছিল। একটি হচ্ছে জামাতে ইসলামী এবং আরেকটি হচ্ছে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন, আপনার এটাকে কি জানে বলে, তখন সেই সময় ছিল না ছাত্র সংঘ, ইসলামী ছাত্র সংঘ এবং জামাতে ইসলামী, এরা দুইজন গণহত্যা করেছে এবং তাদের বিচার কিন্তু আদালতে পেন্ডিং ছিল। তাদের অলরেডি আপনার কিন্তু করা হয়েছে, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, হাইকোর্ট থেকে সেটা নিশ্চিত করা হয়েছিল, আপনারা জানেন সেটা। এখন মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি যখন এই আলোচনাটা করছেন যে ছাত্রদের মাধ্যমে তিনি এসেছেন, পরবর্তী সময় অনেক ছাত্রদেরকে তিনি পরীক্ষা দিতে দেননি, টর্চার করেছেন, মেরে ফেলেছেন। আমি না কেন এই আলোচনাতে যেতে চাই না, এই আলোচনাতে গেলে আমার কাছে যে জায়গাতে মনে হয় আমি একটা বৈধতা দেওয়ার চেষ্টা করছি, যে আমি ইউনুসের কাছে আশা করছি যে তারা মানে ট্যাসিটলি বা মৌনভাবে, আমি ওর কাছে একটা এক্সপেকটেশন আমার, যেটাকে আমরা আইনের ভাষাতে অনেক সময় বলি হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন, যে লেজিটিমেট এক্সপেকটেশনটা হচ্ছে এমন যে ওর কাছে আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট আশা করছি যে ছাত্রদেরকে ও তো এসেছেই খুন করবার জন্য। মানে পুরো যদি ধরেন আমার ভাবনার প্যাটার্নটা যদি এটা হয়, আপনাকে আমি আরেকটু বড় আকারে বলি। এই যে আমরা আলোচনাগুলো করছি, এখন আলোচনাটার জায়গাটা হচ্ছে যে ছাত্রদের উপরে আপনার অত্যাচার, বাংলাদেশ ছাত্রলীগের উপরে অত্যাচার, একটু ফুটনোটের মতো বলি, ওরা কিন্তু এই ছাত্রলীগ থাকা অবস্থায়, বঙ্গবন্ধু কন্যা থাকা অবস্থায় সব রাজনৈতিক দলের ছেলেরা মেয়েরা কিন্তু নির্বিঘ্নে পড়াশোনা করেছে। ডেফিনেটলি ওগুলো তো মানে ওই কথা বলতে গেলে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো দায় আছে। এই দায় তো আমি ব্যক্তি নিঝুম মজুমদার তো এই দায়টা এড়াতে পারি না। এই কারণে দায়, ছাত্রলীগকে তো আমি নিজেও সমালোচনা করেছি, এবং ছাত্রলীগের অযাচিত সমালোচনা করেছি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার সেই সমালোচনাগুলোর জন্য শুধু লজ্জিত হচ্ছি না, আমি এইটা ভাবছি যে কি একটা ভুলের মধ্যে জীবন যাপন গুলো করেছিলাম। কেন এই কথাটা বলছি দেখেন, ছাত্রলীগকে আপনি ইতিহাসের পাতা থেকে আপনি ছাত্রলীগকে ধরে ধরে আসেন, ছাত্রলীগ ইতিহাসে কি করেছে না করেছে, মুক্তি সংগ্রাম থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, তারপরে আপনি যদি মানে আপনি প্রত্যেকটা জায়গাতে আপনি যদি ধরেন ছাত্রলীগ প্রত্যেকটা জায়গাতে আপনি তাদেরকে পাবেন, প্রত্যেকটা রাডারই টাচ করতে পারবেন। আমি যদি সাম্প্রতিক সময়ের রাজনীতিগুলোকে বিবেচনা করি, আমি সেটা একটা টক শোতে, সাদ্দাম এখানে আছে, সাদ্দামের সামনে সাদ্দামের বলার কতটুকু ঠিক, আমি কিন্তু কয়েকদিন আগের একটা টক শোতে বলেছি যে আমি যদি আমাদের ছাত্রলীগের রাজনীতির যে বারবার বলা হচ্ছে যে সাদ্দাম আর ইরান যখন ছাত্রলীগের দায়িত্বে আসলো, এই যে বলা হচ্ছে ছাত্রলীগের এই না সেই না হাবিজাবি, আমি তো ব্যক্তিগতভাবে সাদ্দামকে দেখেছি এবং সাদ্দামকে সামনাসামনি বলার থেকেও আমি অনেক মানুষকে অনেকবার বলেছি, আপনার একবারও মনে হচ্ছে যে সাদ্দাম লাঠি নিয়ে মারামারি করার মতো ছেলে? মানে আমি জাস্ট আউট অফ, ধরেন সাদ্দাম এখানে নাই, সাদ্দাম একটা লাঠি নিয়ে কাউরে মার দিতেছে, এটা না আমি অনেক চেষ্টা করেও কল্পনা করতে পারি না যে সাদ্দামের হাতে একটা লাঠি, সাদ্দাম একটা হেলমেট পরেছে, হেলমেট পরে কাউরে মারার জন্য ছুটছে। রাদার I found him in bookshop. আমি পাঠক সমাবেশে গেছি, গিয়ে দেখি সাদ্দাম ওখানে বইপত্র খুঁজছে। আমার এত ভালো লেগেছে সাদ্দাম সামনে, সাদ্দাম বিব্রত হয় কিনা জানি না, মানে আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এমন যে এই ছেলেপেলেগুলো কিন্তু একটা নতুনত্ব দিতে চেয়েছে। আমি দেখেছি এরা কবিতা পাঠের আসর করেছে, সাদ্দামের বক্তৃতাগুলোতে তো দেখি জীবনানন্দ দাশের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা এবং খুবই পোয়েটিক তার ভাষণ। এই ছেলেগুলোকে দিনের পর দিন আপনার প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা কি করেছি অন্যদিকে অন দ্য কন্ট্রারি, আমরা এদেরকে নানান ভাবে বলেছি আপনি এটা করলেন কেন, ওইটা করলেন, মানে সমস্ত তীর যখন ওদের দিকে আসছিল, সেই তীরকে আমরা টান দিয়ে খোলার বদলে আমরা উল্টো ওদেরকেও বিদ্ধ করবার চেষ্টা করেছি। ইয়েস, আমি এই জন্যই বলি যে ছাত্রলীগকে কষ্ট তো আমিও কম দেইনি বা আমরাও কম দেইনি, ফলে ছাত্রলীগ একটা দীর্ঘ সময় সাফার করেছে। আজকে যে ছেলেটিকে, যে তোফাজ্জল, একটা সময় সে বরিশাল, একটা সময় সে ছাত্রলীগ করেছে, তাকে আজকে চোর বানিয়ে তাকে খাবার খাইয়ে দ্য লাস্ট সাপার, তাকে খাবার খাইয়ে মেরে ফেলেছে। মাসুদ, রাজশাহীর মাসুদকে তার মেয়ের জন্য ওষুধ কিনতে এসেছিল, মাসুদ মৃত্যুর আগে শুধু বলেছে আমি একটু পানি খাবো। এই যে আজকে জিএস নির্বাচিত হয়েছে রাজশাহীতে সালাউদ্দিন আম্মার, এই আস্ত শিবিরের পোনাটা তার দলবল নিয়ে এই মাসুদকে খুন করেছে। আজকে আমরা সেই বাংলাদেশে কি দেখেছি? সেই বাংলাদেশে দেখেছি এই ছেলে রাজশাহী ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক হয়েছে, ডাকসুর তো না, রাকসুর। হ্যাঁ, তো এই হচ্ছে সিচুয়েশন। ফলে আমি ওই জায়গাটাতে আলোচনা করবোই না যে ইউনুস ছাত্রলীগের ছেলেপেলেদেরকে পরীক্ষা দিতে দেয়নি, ছাত্রদের উপর দমন পীড়ন করছে, এসেছে এইটার কারণে।
রাদার আই উইল ফোকাস মাই পয়েন্টস ইনটু অ্যানাদার ইস্যুস। কিরকম? সেটা হচ্ছে যে যখন আমরা 54 বছর ভালো মন্দ মিলিয়ে যখন একটা মুক্তিযুদ্ধকে একটা শেপে আমরা এনেছি, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে মুক্তিযুদ্ধের পরে। গত 15 বছরের কথাই যদি আমরা ধরি না কেন, বাংলাদেশ আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আমাদের কালচার, কৃষ্টি, আমাদের ভাবনা মননের জগৎ যেমন একদিকে ফ্লারিশ করেছে, একদিকে বিকশিত হয়েছে, অন্যদিকে একটা ইনভিজিবল কান্ট্রি আমাদের মাটির, আমাদের পায়ের নিচে ছিল, যাকে আমরা চিনতে পারিনি। যেমন আমরা পয়লা বৈশাখে যখন আমরা মাছের ছবি এঁকেছি, আমরা যখন ইলিশের ছবি এঁকেছি, আমরা যখন প্ল্যাকার্ড এঁকেছি, আমরা যখন লাল শাড়ি লাল পাড় সাদা শাড়ি পরে, কিংবা আমরা লাল রঙের পাঞ্জাবি পরে আমরা প্ল্যাকার্ড নিয়ে ফেস্টুন নিয়ে আমরা উৎসব করেছি, আমরা কখনো ভাবিনি যে আমাদের ঘাড়ে হিজবুত তাহরির নিঃশ্বাস ফেলেছিল, আমাদের ঘাড়ে জামাতিরা নিঃশ্বাস ফেলেছিল। এইটা চিন্তা করে একবার আইসা নেই, আমরা ওই একবার আইসা নেই এই লাইনটা আমরা কখনো শুনতে পাইনি। ব্যর্থতার জায়গা আমাদের ওইখানে। তো এরা তো আমাদের অল দা টাইম আমাদেরকে এইভাবে দেখেছিল যে ক্ষমতায় আসলে ছাত্রলীগকে মেরে ফেলবে, খুন করে ফেলবে, পড়তে দিবে না, এই করতে দিবে না। কিন্তু আমরা কি আরেকটা ফোকাস থেকে দূরে সরে যাচ্ছি? ফোকাসটা কোন জায়গাতে? দেখেন, মূলত এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যানে এবং একটি ছকে এই পুরো ঘটনাটা ঘটেছে। ইন্টারন্যাশনাল প্লেয়াররা ব্যবহার করেছে সেই সব শক্তিদেরকে যারা মুক্তিযুদ্ধের উপর একটা ঘৃণা পোষণ করত। তাহলে আমি 3টা পোর্শনে ভাগ করি। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং তার শক্তি মিত্রসমূহ, আরেকটা হচ্ছে লোকাল কোলাবোরেটররা, এই লোকাল কোলাবোরেটররা বড় হয়েছে, বিকশিত হয়েছে। থার্ড অ্যাক্টর হচ্ছে ইন্টারন্যাশনাল শক্তিরা। এই ইন্টারন্যাশনাল শক্তির মধ্যে একটা হচ্ছে বড়সড় শক্তি, আমি বলে দিব আমেরিকা, বা একই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন। ওরা বার্মা অ্যাক্ট করেছে 2022। আপনি বার্মা অ্যাক্টটা যদি পড়েন, যেটি 2022 সালে প্রকাশিত হয়েছে, ওদের সিনেটে পাস হয়েছে, সেই বার্মা অ্যাক্টটা 56 পাতার একটা আইন। সেই আইনের ভিতরে বলা আছে তারা বার্মাকে বাঁচানোর জন্য, সেখানে ডেমোক্রেসিকে রিস্টোর করবার জন্য তারা কি কি করবে। তারা এটাও বলেছে যে বার্মার যে তেল, গ্যাস, খনিজ সম্পদ আছে, খেয়াল করবেন, বার্মার তেল, গ্যাস, খনিজ সম্পদ আছে, এগুলোকেও আপনার রক্ষা করা প্রয়োজন, কারণ এইখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েই বার্মিজ আর্মি খুন খারাপি করছে। তো আপনার যখন আমেরিকা এরকম একটা আইন করে এবং এরকম একটা আইন করে তারা একটা প্ল্যান করে 2022 সালেই, বুঝতে হবে ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানকার রেজিম চেঞ্জ করেছে এইটা চিন্তা করে যে এইখানকার যারা লোকাল কোলাবোরেটররা আছে, এই লোকাল কোলাবোরেটররা টেক কেয়ার করবে হচ্ছে তাদের সাহায্যে আওয়ামী লীগকে বা মুক্তিযুদ্ধের শক্তিকে, আর অন্যদিকে ইন্টারন্যাশনাল খেলাটা খেলতে থাকবে। যেমন তারা আপনার জিসোমিয়া চুক্তি করতে চায়, আকসু চুক্তি করতে চায়, তারা বাংলাদেশের সাথে একটা ট্রেড ডিল করেছে যেটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বার্মা অ্যাক্ট করেছে। ফলে আপনাকে একই সাথে এই আলোচনাটাও করতে হবে যে বাংলাদেশে আজকে আপনি এই যে জুলাই সনদ, ছাত্রলীগের উপর অত্যাচার, মানবতা হরণ এন্ড এভরিথিং হচ্ছে, এই জিনিসটার আড়ালে আরেকটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা আমাদের এই ল্যান্ডের আশেপাশে অবস্থান নিচ্ছে। ওদের এই অবস্থানকালে আপনি দেখতে পাচ্ছেন ইউনুসকে, আপনি দেখতে পাচ্ছেন এই জসিমউদ্দিন রহমানিকে, আপনি দেখতে পাচ্ছেন এদেরকে। কিন্তু আমি মনে করি এদেরকে ডিঙিয়ে আপনার পশ্চিমকেও দেখার আলোচনাটা এবং দেখতে পাওয়ার আলোচনাটাও চালাতে হবে। কারণ মূল একটা তো তারা, এরা তো হচ্ছে চামচিকা। বান্দরকে যখন বান্দরের যখন খেলা হয়, আমি জানি না আপনি কখনো বান্দরের খেলা দেখেছেন কিনা। বান্দরের খেলার একটা বিশিষ্ট বৈশিষ্ট্য আমি বলি, বান্দরকে প্রথমে করে কি, যে বান্দর নাচায়, সে প্রথমে বান্দরকে ঝুলির থেকে বের করে, বের করার পরে বান্দরকে কাতুকুতু দেয়, বান্দরের কান টিপে দেয়। বান্দর তখন আপনাকে নানান রকম খিচিয়ে মিচিয়ে এগুলো করতে থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন বান্দরের যে দাঁত কেলানি, বান্দর এসে আপনাকে একটা গুতা মেরে গেল, এর আড়ালে জাদুকর তার ঝুলি থেকে অনেক কিছু বের করে যেটা পরবর্তীতে সে প্রদর্শন করবে। ফলে ওই বান্দর খেলার মূল নায়ক যদি হয় আমেরিকা, তাহলে বান্দর যদি হয় তার ওই বান্দর, আর এই দর্শক এখন হয়ে গেছে আমরা। ওই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং দেশের এখন আলাপটা উঠছে যে আমাদের করণীয় কি, অনেক দর্শকরা এটা বলছে। হ্যাঁ, করণীয়টা কি? পাচি আপা, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই দেশ এন্ড অফ দ্য ডেতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এবং একই সাথে প্রগতিশীল মানুষদের এই দেশ। জাস্ট আপনি এটা প্রথমে এটা লিখে রাখেন, এই দেশ আমাদের। এখন যারা এখানে আছে, আমরা একটা বান্দর খেলা দেখছি। আপনাকে আমি বললাম তো যে যেই সব অ্যাক্টররা অ্যাক্ট করবে, যেই সাপ আমাদেরকে ছবল দিয়েছে, ওই সাপ ওই বিষ নামাতে বাধ্য হবে। বিকজ ঝড় তাদের দিকেও ধেয়ে এসেছে, তাদেরকে সিঙ্গেল আউট করেছে, তাদের বিচারের চেষ্টা করা হচ্ছে। এবং এই যে ঝড় ধেয়ে আসছে, ওঝার যখন টের পাবে, খেলা তখন হবে। আর অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ইন সাম কনটেক্সট এই ধাক্কাটা সাপে বর হয়েছে কেন জানেন? আজকে দুধ এবং পানি আলাদা হয়েছে। আপনি আওয়ামী লীগের শত্রু চিনেছেন, আওয়ামী লীগের মিত্র চিনেছেন। আপনি আওয়ামী লীগের
কোর সমর্থকদেরকে চিনেছেন, আপনি তৃণমূলকে কাছে পেয়েছেন, আপনি ছাত্রলীগকে চিনেছেন, আপনি যুবলীগকে চিনেছেন, এবং আপনি বুঝতে পেরেছেন কারা আপনার লোক। আপনার জন্য এই মোমেন্টটা ইন সাম কনটেক্সট আপনার নিজের সংগঠনের জন্য, যেহেতু এই দেশ আজীবন দেখে রাখবে বাংলাদেশ আওয়ামী লীগ, তার একটা বিরতির দরকার আছে না? আমরা ওই বিরতির মধ্যে আছি, আর এই বিরতির মধ্যে এই জুলাই সনদ নামে বান্দরের খেলা দেখছি। এই হচ্ছে ঘটনা। অনেক ধন্যবাদ। আমি সাদ্দামকে একদম শেষের দিকে সাদ্দামকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই বিরতিতে কিন্তু আমার কাছে মনে হয়, আমি আপনার সাথে খুবই একমত নিজুম ভাই, একদম এই কথাটা একদম হাড়ে হাড়ে সত্য, এবং এটা হৃদয় দিয়ে অনুভব করি যে আমাদের কখনো কখনো দেখতে হয়। তো এই যে ঘরে বাইরে আমাদের শত্রু ছিল, আমি ঘরে বাইরেই বলবো বিনয়ের সাথে, যে বিভাজন ছিল, একটা অনৈক্য ছিল, সমালোচনার মানে আত্মসমালোচনার নামে নেগেটিভ সমালোচনা ছিল, সেটা ঘরের মানুষদেরও ছিল, ঘরের বাইরেও ছিল। এমনকি এই বিপদের সময় দেখেছি বিভাজন তৈরি করতে কাউকে কাউকে সমালোচনার নামে ছুঁড়ে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করতেও দেখেছি। সেই বিভাজন, সেই অনৈক্য, সেই ঘরের শত্রু, বিদেশি শত্রুদেরকে সরিয়ে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কি করে এগিয়ে যাবে, বা ছাত্রলীগ 1971 সালে যেভাবে জ্বলে উঠেছিল সেভাবে নিশ্চয়ই আবারও জ্বলে উঠবে। ধন্যবাদ। আমাদের বানরের খেলা তো চলছে, এখন বানরের রুটি ভাগাভাগিও আমরা দেখছি, এবং এই এখন শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষের, আপনি যদি দেখেন যে আমাদের সামাজিক সুরক্ষা খাতের আওতায় যে মানুষেরা ছিল তারা আজকে এই আওতার বাইরে চলে গেছে। আপনি দেখবেন যে ভ্রাম্যমান ট্রাকে খাবারের পেছনে কি লম্বা লাইন তৈরি হচ্ছে। মানুষের খাবারের অভাব, খাদ্য নিরাপত্তা সবকিছু কিন্তু ঝুঁকির মুখে পড়ে গেছে। তো সে কারণে আমি দৃঢ়তার সঙ্গে আবারও বলি, সেটা আন্দোলনের মাধ্যমে আসলে পথ খুঁজতে হবে, এবং একই সঙ্গে একটি যে যাত্রা আন্তর্জাতিক ভাবে সেই জায়গাটিও আমি বিশ্বাস করি যে দৃঢ়তার সঙ্গে ধাপে ধাপে সেটি তৈরি হবে। এবং ছাত্রলীগ এই প্রতিকূল পরিস্থিতি, ছাত্রলীগের কর্মীরা তো মোকাবেলা করছে, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সে শিখছে, ক্রমাগত জানছে, আরো বেশি লড়ার অনুপ্রেরণা পাচ্ছে। এই তরুণেরাই তো গোটা বাংলাদেশ এগিয়ে তুলছে, এবং এই সার্টিফিকেট নেই, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য হয়েছে, ধুলিসাৎ ফোটা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এই জীবনের জন্যই, কিন্তু জীবনকে ভালোবেসেই, জীবনের জয়গানের জন্যই কিন্তু ছাত্রলীগের ছেলেমেয়েরা ছুটে বেড়াচ্ছে, কারাগারে যাচ্ছে। হয়তো কে জানে কারাগারে তারা নতুন দিনের রোজ নাম চাইবা হয়তো লিখছে, আজকে হয়তো তারা নতুন করে তাদের জীবনের ডায়েরি লিখছে, সংগ্রামের কথা লিখছে, আত্মস্থ হচ্ছে। এবং আমরা অবশ্যই তো শিখছি, আমাদের অতীত চলায় বিচ্যুতি থেকেও তো আমরা শিখছি যে আপনি অনৈক্য, বিভাজন যে বিষয়গুলো থাকে সেগুলো একটা আরো বেশি চারিত্রিক শুদ্ধি, আদর্শিক শুদ্ধি, সেগুলো তো আমাদেরকে ক্রমাগত আরো শক্তিশালী করছে। যে কারণে এই পরিবর্তিত পরিস্থিতি ছাত্রলীগের কর্মীদের নৈতিক মনোবল আরো বাড়িয়ে দিয়েছে। এই লড়াই ঝঞ্ঝামুখর পরিবেশ ছাত্রলীগের কর্মীদেরকে আরো নেতৃত্বের আসনে সমাসীন করছে, ছাত্রলীগের নেতাকর্মীদের জীবনকে আরো সংগ্রাম মুখর করছে, তাদেরকে আরো রাজনৈতিক নেতৃত্বকে প্রতিনিধিত্ব করছে। এবং এই আমি মনে করি যে সাময়িক যে ঝড় বাংলাদেশের উপর এসেছে, এই সাময়িক ঝড় আসলে ভবিষ্যতের জন্য আরো একটি শান্তির সুনিপুণ একটা পথ চলা, আরো দীর্ঘস্থায়ী পথ চলা, দীর্ঘস্থায়ী সমৃদ্ধি বাংলাদেশ আসলে তৈরি করবে। এবং আমি মনে করি যে সেই লড়াই কিন্তু আজকে হুট করে শুরু হচ্ছে সেটি নয়। এই লড়াইয়ের এই পর্বটি আসলে 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে, যখন বাংলাদেশের মানুষ আবারও ঘুরে দাঁড়ানোর জন্য, কুক্ষিগত গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, এই মুক্তিযুদ্ধকে যারা ঘৃণা করে বাংলাদেশে আবার উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি, মৌলবাদী রাজনীতির চাপিয়ে দিতে, এর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষের সে রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক সক্রিয়তা, আত্ম উপলব্ধি এবং জনগণের জন্য আরো সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা, বাস্তবতা কিন্তু তৈরি হয়েছে। তো যে কারণে আমি মনে করি যে আমাদের এই যে লড়াই রয়েছে, এই লড়াইয়ের চলমান প্রক্রিয়ার মাধ্যমে আমরা সাফল্যের দেখা মিলবে, বাংলাদেশের জনগণের সাফল্যের দেখা মিলবে, এবং সেটির মাধ্যমে এই দখলদার সরকারের পরাজয়ের মাধ্যমেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক রূপান্তর নতুন করে ঘটবে। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে, নিজু ভাই কি 1-2 মিনিটে কিছু বলবেন? হ্যাঁ, আমার আসলে যা বলার আমি বলে দিয়েছি। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তটা, এই সময়টাতে বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে যেটা করা উচিত, বা আমাদের শুধু বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের আমাদের সকলে, এখন আসলে শুধু দল তো না, এখানে তো আসলে সোজা কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যেই পক্ষ বা প্রগতিশীলতার যে পুরো পক্ষটাই তো আক্রান্ত। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমাদের সংগঠিত হয়ে একসাথে সংগঠিত হওয়া এবং পরিকল্পনার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া। আমি যখনই বলি একটা কথা, যে আসলে আমি বাংলাদেশকেই ক্রমাগত পাকিস্তান হয়ে যাওয়া দেখে আমি বুঝতে পারি যে মুক্তিযুদ্ধের মতোই একটা গেরিলা যুদ্ধ খুব আসন্ন। এবং অনেকেই আমার এই পুরো ব্যাপারটা নিয়ে অনেকে একমত হন, অনেকে দ্বিমত হন। যখন যারা দ্বিমত হন তারা অত্যন্ত কর্কশ ভাবে দ্বিমত হন, হয়তোবা সেটার কারণও রয়েছে। কিন্তু যেই মানুষগুলো দ্বিমত হন তাদের অনেকেরই একসময় বুঝতে পারবে যে আমি যা বলছি এটা বাস্তব। কারণ এই বাংলাদেশকে তো আসলে এই বদ্বীপকে আমি কম দেখিনি, মোটামুটি আমার এই বয়সের যতদূর করেছি
এইটা মনে হয় একটা অসমাপ্ত যে যুদ্ধটাকে আমরা বলতাম 1971 সালে, একটা অসমাপ্ত যুদ্ধ। আমার মনে হয় সামনের যুদ্ধটা ওইটাকে শেষ করবে। অনেকে বলে যে তাহলে আপনি গেরিলা ট্রেনিং নিতে আসেন, আপনি আসেন। হ্যাঁ, আমি তো পরিপূর্ণভাবে প্রস্তুতি, এবং শুধু প্রস্তুতি না, আমি আমার মোটামুটি রীতিমতো পরিবারে নিয়ে প্রস্তুত, যে এই যুদ্ধের জন্য প্রস্তুত এবং এটি নিয়ে আলোচনাও করতে প্রস্তুত। এবং আমি মনে করি এটি নিয়ে পুরো দলকেই ভাবা উচিত, সবাইকেই ভাবা উচিত। কারণ দেশ যদি এইভাবে যেতে থাকে, আমি কিন্তু একবারও আপনার এই বান্দরদের নিয়ে চিন্তা করি না, এই ইউনুস এদেরকে নিয়ে চিন্তা করি না, যেটা ওই বান্দরের রুটি ভাগাভাগির কথা বলেছে সাদ্দাম, ওইটা নিয়ে আমি খুব একটা টেনশন করি না। আমি আসলে মূলত টেনশন করি হচ্ছে ইন্টারন্যাশনাল শক্তিগুলোকে নিয়ে, যাদেরকে এই বেনিয়াদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে এবং এদেরকে রিমুভ করতে হবে, কারণ এরাই হচ্ছে এই বান্দরদের শক্তির আধার। ফলে আমার কাছে মনে হয় এই ভাবনার জায়গা আছে, এই ভাবনাটা শুরু করা উচিত, এবং এই ছাড়া আপনি বাংলাদেশকে রক্ষা করাটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। এই এতটুকুই আমার বলার ছিল, এটা নিয়ে ভাবনার শুরু করা উচিত। অনেক ধন্যবাদ। সাদ্দাম হোসেন কি এই যে সশস্ত্র যুদ্ধ, গেরিলা যুদ্ধ বা সবাইকে একসাথে নিয়ে আরেকটা মুক্তিযুদ্ধ, এই বিষয়ে কি কিছু বলবেন? 1 মিনিট যদি চান আপনি বলতে পারেন। দেখুন, বাংলাদেশের আমি মনে করি যে অলরেডি আমরা একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে আছি, এবং এই লড়াইয়ের লক্ষ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এই লড়াইয়ের লক্ষ্য হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করা, এবং এই লড়াইয়ের প্রয়োজনে জনগণ যখন প্রয়োজন কৌশল আছে অবশ্যই গ্রহণ করবে, কারণ ন্যায় লড়াই আপনার সকল পন্থায় আসলে উন্মুক্ত রাখতে হবে। কিন্তু আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় পথ পরিক্রমার মধ্য দিয়ে গণ আন্দোলনের মাধ্যমে আমরা এটি একটি ফয়সালা সুনিশ্চিত করতে পারবো। তবে জনগণের যেরকম চারিত্রিক দৃঢ়তা বাড়ছে, জনগণের যেরকম প্রতিরোধী স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, এবং এই উগ্রবাদী শক্তি যেভাবে জনগণের উপর দমন পীড়নের স্টিম রোলার চাপিয়ে দিচ্ছে, যে কারণে ন্যায়সঙ্গত যে কোনো লড়াইয়ে বাংলাদেশের জনগণের প্রস্তুতি রয়েছে, প্রচেষ্টা রয়েছে, আন্তরিকতা রয়েছে বলেও আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন, অনেক ধন্যবাদ নিজু মজুমদার ভাই, আপনাদের দুজনকেই আমাকে সময় দেওয়ার জন্য, এবং দর্শকদেরকে আপনারা এতক্ষণ সময় দিয়েছেন, দর্শক অনেক কিছু জানতে পেরেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং আবারও আসার আমন্ত্রণ থাকলো। আমি শুধু 1971 সালের একটা ছোট্ট ঘটনার কথা বলবো। সেই সময় যারা যুদ্ধে যেতেন তাদেরকে দেখে একজন বলেছিলেন যে ওরা কি সোলজার? তো আরেকজন উত্তর দিয়েছিল ওরা সোলজার কিনা জানি না, তবে ওরা মরতে শিখেছে, ওরা মরতে জানে। তো কাজেই আমরা বাঙালিরা হচ্ছে সেই জাতি যাদের প্রশিক্ষণ লাগে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি শেষ পর্যন্ত শুনছেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্টস করে যাবেন। তারা কি বলতে চায়, কি হবে না হবে, অবশ্যই আপনারা শুনছেন, এখন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য করবেন। শেখ হাসিনার বিবৃতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য, সেনাপ্রধানকে নিয়ে শেখ হাসিনার বিস্ফোরক বিবৃতি এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। উপদেষ্টাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক, সেলস নাইটস শুরু হয়েছে ক্ষমতার কেন্দ্রেও। এই ঘটনায় কি বার্তা দিলেন শেখ হাসিনা? কেন দিশেহারা উপদেষ্টারা? এ সমস্ত তথ্য বিশ্লেষণ করলেন নিজুম মজুমদার ও সাদ্দাম হোসেন। তো যারা এখনো পুরো ভিডিওটি দেখেননি, অবশ্যই আপনারা আপনাদের শুরু থেকে ভিডিওটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে এখানে কী বলা হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখুন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।